বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম। আমাদের আগের দুটি প্রতিবেদনে আমরা আপনাদের জানিয়েছিলাম নবম জাতীয় পে স্কেলের অগ্রগতি এবং গেজেট প্রকাশের খবর। আজকের প্রতিবেদনটি একটু আলাদা। আজ আমরা শুধু খবর জানাবো না, বরং একেবারে গভীরভাবে বিশ্লেষণ করব এই পে স্কেল আপনার জীবনে ঠিক কী প্রভাব ফেলবে। হাতে কলমে হিসাব করে দেখাবো আপনার নিট বেতন কত দাঁড়াবে। ইতিহাসের আলোকে বুঝিয়ে দেব এই বৃদ্ধি আসলে কতটা তাৎপর্যপূর্ণ। বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর জন্য আলাদা কী সিদ্ধান্ত হয়েছে এবং দর্শকদের সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্নগুলোর উত্তরও দেব। তাই প্রিয় দর্শক, আজকের প্রতিবেদনটি আগের যে কোনো পর্বের চেয়ে বেশি সময় নিয়ে দেখুন, কারণ এখানে এমন অনেক তথ্য থাকছে যা আগে বিস্তারিতভাবে আলোচনা করা হয়নি। চলুন শুরু করা যাক। প্রথমেই আসা যাক ইতিহাসের দিকে, কারণ ইতিহাস না জানলে বর্তমান সিদ্ধান্তের গুরুত্ব পুরোপুরি বোঝা যায় না। স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত মোট ৯টি জাতীয় বেতন কমিশন গঠিত হয়েছে। প্রথম বেতন কমিশন হয়েছিল ১৯৭৩ সালে, স্বাধীনতার মাত্র ২ বছরের মাথায়। এরপর একে একে ১৯৭৭, ১৯৮৩, ১৯৯১, ১৯৯৭, ২০০৫, ২০০৯, ২০১৫ এবং সবশেষে বর্তমান নবম বেতন কমিশন গঠিত হয়েছে। লক্ষ্য করলে দেখবেন প্রতিটি কমিশনের মধ্যে ব্যবধান সাধারণত ৫ থেকে ৬ বছর ছিল, কিন্তু অষ্টম থেকে নবম পে স্কেলের মধ্যে ব্যবধান দাঁড়িয়েছে প্রায় ১১ বছর, যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম বিরতি। এই দীর্ঘ বিরতির কারণেই সরকারি কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভ এবং প্রত্যাশা দুটোই দীর্ঘদিন ধরে জমা হয়েছিল। এখন প্রিয় দর্শক, চলুন হাতে কলমে একটা হিসাব করে দেখি। ধরুন আপনি গ্রেড ১১-র একজন কর্মচারী এবং আপনার মূল বেতন ছিল ১২,৫০০ টাকা। শতভাগ বৃদ্ধির ফলে আপনার নতুন মূল বেতন দাঁড়াচ্ছে ২৫,০০০ টাকা। এর সঙ্গে যদি বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের প্রায় ৫০% ধরা হয়, তাহলে যোগ হবে ১২,৫০০ টাকা। চিকিৎসা ভাতা নির্দিষ্ট হারে ধরলে যোগ হবে প্রায় ১,৫০০ টাকা। যাতায়াত ভাতা যোগ হবে আরও কিছু টাকা। সব মিলিয়ে মোট বেতন গিয়ে দাঁড়াতে পারে প্রায় ৪১,০০০ টাকার কাছাকাছি, যেখানে আগে এই গ্রেডের একজন কর্মচারীর মোট বেতন ছিল ২০,০০০ টাকার আশেপাশে। অর্থাৎ হাতে পাওয়া টাকার অঙ্কে প্রায় দ্বিগুণেরও বেশি বৃদ্ধি। আবার ধরুন আপনি গ্রেড ৯-এর একজন কর্মচারী, যার মূল বেতন ছিল ২২,০০০ টাকা। নতুন কাঠামোতে এটি হচ্ছে ৩৩,০০০ টাকা। ভাতাগুলো যোগ করলে মোট বেতন গিয়ে দাঁড়াতে পারে প্রায় ৫৫ থেকে ৬০,০০০ টাকার মধ্যে। প্রিয় দর্শক, এই হিসাবগুলো একেবারে সরল উদাহরণ হিসেবে দেওয়া হলো। প্রকৃত হিসাব নির্ভর করবে আপনার কর্মস্থল, পদবি এবং প্রযোজ্য ভাতার উপর। তবে মোটা দাগে একটা ধারণা পেতে এই উদাহরণগুলো সাহায্য করবে। এখন প্রিয় দর্শক, চলুন কথা বলি কর ও ভবিষ্যৎ তহবিল সংক্রান্ত বিষয়ে, যা অনেকে জানতে চেয়েছেন কিন্তু আগের প্রতিবেদনে বিস্তারিত বলা হয়নি। বেতন বৃদ্ধির ফলে স্বাভাবিকভাবেই অনেক কর্মচারীর করযোগ্য আয়ের সীমা বেড়ে যাবে। জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, নতুন পে স্কেল বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্য রেখে আয়করের স্তরবিন্যাস পুনর্বিবেচনার বিষয়টিও আলোচনায় রয়েছে, যদিও এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। এছাড়া সাধারণ ভবিষ্যৎ তহবিল অর্থাৎ জিপিএফে সরকারি কর্মচারীদের চাঁদার পরিমাণও মূল বেতনের ভিত্তিতে নির্ধারিত হয় বলে বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে জিপিএফে জমার পরিমাণও স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যাবে, যা দীর্ঘমেয়াদে কর্মচারীদের অবসরকালীন সঞ্চয়কে আরও শক্তিশালী করবে। প্রিয় দর্শক, এবার আসা যাক এমন একটি বিষয়ে যা নিয়ে অনেক দর্শক আলাদাভাবে জানতে চেয়েছেন। বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো কি বেসামরিক প্রশাসনের মতোই হচ্ছে, নাকি আলাদা কোনো বিবেচনা আছে? আগেই বলেছিলাম, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটি পৃথকভাবে কাজ করেছে এবং ৩টি আলাদা প্রতিবেদন তৈরি হয়েছে। সূত্র বলছে, বিচার বিভাগের ক্ষেত্রে বিচারকদের স্বতন্ত্র মর্যাদা বিবেচনায় রেখে কিছুটা ভিন্ন কাঠামোতে বেতন নির্ধারণের সুপারিশ করা হয়েছে, যেখানে বিচারিক ভাতা নামে একটি বিশেষ ভাতা যুক্ত থাকছে।
অন্যদিকে সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে সামরিক ভাতা, রেশন সুবিধা এবং অন্যান্য বিশেষ সুযোগ সুবিধা বিদ্যমান কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন পে স্কেলে অন্তর্ভুক্ত করার সুপারিশ রয়েছে। তবে মূলনীতি হিসেবে তিনটি ক্ষেত্রেই বেতন বৃদ্ধির সামগ্রিক হার এবং সর্বনিম্ন সর্বোচ্চ অনুপাত একই দর্শনে রাখা হয়েছে বলে জানা গেছে। এখন প্রিয় দর্শক, চলুন খাতভিত্তিকভাবে দেখি এই পে স্কেল কিভাবে বিভিন্ন পেশাজীবী শ্রেণীকে প্রভাবিত করবে। স্বাস্থ্য খাতে কর্মরত চিকিৎসক ও নার্সদের ক্ষেত্রে মূল বেতন বৃদ্ধির পাশাপাশি ঝুঁকি ভাতা এবং দুর্গম এলাকা ভাতা বাড়ানোর বিষয়টিও আলোচনায় রয়েছে। বিশেষ করে করোনা মহামারীর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ প্রণোদনার প্রস্তাব ছিল কমিশনের প্রতিবেদনে। শিক্ষা খাতে সরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রেও নতুন কাঠামো প্রযোজ্য হচ্ছে। তবে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য আলাদা সার্ভিস রুল অনুযায়ী কিছু বিশেষ সুবিধা বহাল থাকছে বলে ইউজিসি সূত্রে জানা গেছে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে মূল বেতন বৃদ্ধির পাশাপাশি ঝুঁকি ভাতা পুনর্বিবেচনার প্রস্তাব রয়েছে, বিশেষ করে মাঠ পর্যায়ে কর্মরত কনস্টেবল থেকে শুরু করে উচ্চ পদস্থ কর্মকর্তাদের জন্য। প্রিয় দর্শক, এবার আসা যাক এমন কিছু প্রশ্নে যেগুলো আমাদের কমেন্ট বক্সে বারবার এসেছে। চলুন একে একে উত্তর দেওয়া যাক। প্রথম প্রশ্ন, যারা ইতিমধ্যে অবসরে চলে গেছেন তারা কি এই বর্ধিত হারে পেনশন পাবেন? উত্তর হলো হ্যাঁ। নতুন পে স্কেল কার্যকর হওয়ার তারিখ থেকে অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশনও পুনর্নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে সমন্বয় করা হবে, যাকে বলা হয় পেনশন রিভিশন। দ্বিতীয় প্রশ্ন, যারা ১ জুলাইয়ের পরে নতুন করে চাকরিতে যোগ দিয়েছেন তারা কিভাবে বেতন পাবেন? উত্তর হলো তারা সরাসরি নতুন পে স্কেল অনুযায়ী প্রারম্ভিক বেতনে নিয়োগ পাবেন। তাদের জন্য পুরনো কাঠামোর সঙ্গে তুলনা বা রূপান্তরের প্রয়োজন নেই। তৃতীয় প্রশ্ন, চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীদের ক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে সূত্র বলছে, চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে বেতন নির্ধারিত হয় পৃথক চুক্তির শর্তানুযায়ী, তাই তাদের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে নতুন পে স্কেল প্রযোজ্য নাও হতে পারে, বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পৃথকভাবে সিদ্ধান্ত নিতে হবে। চতুর্থ প্রশ্ন, পদোন্নতি হলে বেতন নির্ধারণ কিভাবে হবে? এক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী টাইম স্কেল ও পদোন্নতিজনিত বেতন নির্ধারণ পদ্ধতি বহাল থাকবে, শুধু ভিত্তি হবে নতুন পে স্কেলের কাঠামো। এখন প্রিয় দর্শক, চলুন একটু বৃহৎ প্রেক্ষাপটে দেখি বিষয়টিকে। বেসরকারি খাতের সঙ্গে তুলনা করলে এই বেতন বৃদ্ধি আসলে কতটা তাৎপর্যপূর্ণ? অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন, দীর্ঘদিন ধরে বেসরকারি খাতের তুলনায় সরকারি চাকরির বেতন কাঠামো পিছিয়ে ছিল, বিশেষ করে মধ্যম ও নিম্ন পর্যায়ের পদগুলোতে। ফলে মেধাবী তরুণদের একটি বড় অংশ সরকারি চাকরির প্রতি আগ্রহ হারাচ্ছিলেন। নতুন পে স্কেল এই ব্যবধান অনেকটাই কমিয়ে আনবে বলে তারা মনে করছেন, যা দীর্ঘমেয়াদে সরকারি প্রশাসনে মেধাবীদের আকৃষ্ট করতে সহায়ক হবে। তবে একই সঙ্গে কিছু অর্থনীতিবিদ সতর্ক করে বলছেন, শুধু বেতন বাড়ালেই প্রশাসনিক দক্ষতা বাড়বে না, বরং এর সঙ্গে সমান গুরুত্ব দিয়ে জবাবদিহিতা, কর্মদক্ষতা মূল্যায়ন এবং দুর্নীতি প্রতিরোধের ব্যবস্থাও শক্তিশালী করতে হবে। তাদের মতে, বেতন বৃদ্ধি একটি প্রয়োজনীয় পদক্ষেপ হলেও তা যথেষ্ট নয়, বরং প্রশাসনিক সংস্কারের একটি অংশমাত্র হওয়া উচিত। প্রিয় দর্শক, এবার আসা যাক সামষ্টিক অর্থনীতির উপর এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে। বিশ্লেষকরা বলছেন, স্বল্প মেয়াদে ভোগব্যয় বৃদ্ধি পাবে, কারণ সরকারি কর্মচারীদের ক্রয়ক্ষমতা বাড়বে। এটি খুচরা বাণিজ্য, আবাসন খাত এবং ভোগ্যপণ্যের বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে দীর্ঘমেয়াদে সরকারি ব্যয়ের এই বাড়তি চাপ সামলাতে রাজস্ব আদায় বাড়ানো এবং অপ্রয়োজনীয় ব্যয় কমানোর দিকেও সমান মনোযোগ দিতে হবে বলে তারা মত দিয়েছেন। প্রিয় দর্শক, এখন সংক্ষেপে আজকের গভীর বিশ্লেষণের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আরেকবার মনে করিয়ে দিই। প্রথমত, নবম পে স্কেল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ বিরতির পর আসা বেতন কাঠামো, প্রায় ১১ বছর পর। দ্বিতীয়ত, প্রকৃত হাতে পাওয়া বেতন হিসাব করলে অনেক গ্রেডে মোট বেতন প্রায় দ্বিগুণ বা তার বেশি হতে পারে, ভাতাসহ পূর্ণাঙ্গ হিসাবে। তৃতীয়ত, জিপিএফ চাঁদা ও পেনশনও নতুন মূল বেতনের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় হবে।
চতুর্থত, বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর জন্য আলাদা প্রতিবেদনের ভিত্তিতে কিছুটা স্বতন্ত্র বিবেচনা রাখা হয়েছে, যদিও মূলনীতি অভিন্ন। পঞ্চমত, স্বাস্থ্য, শিক্ষা ও আইন শৃঙ্খলা খাতে বাড়তি ভাতা ও প্রণোদনার বিষয়েও আলোচনায় রয়েছে। ষষ্ঠত, অর্থনীতিবিদরা এই সিদ্ধান্তকে সময়োপযোগী মনে করলেও একে প্রশাসনিক সংস্কারের একটি অংশ হিসেবে দেখার পরামর্শ দিচ্ছেন। শুধু বেতন বৃদ্ধিতেই সব সমাধান নয়। প্রিয় দর্শক, আজকের প্রতিবেদনে আমরা চেষ্টা করেছি বিষয়টিকে যতটা সম্ভব গভীরভাবে তুলে ধরতে। তারপরও যদি আপনার মনে কোনো নির্দিষ্ট প্রশ্ন থেকে যায়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমরা পরবর্তী পর্বে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টাটা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।